স্কুল সার্ভিস কমিশনের হেয়ারিং কমপ্লিট হয়ে গেল এবং তার একটি অর্ডারও চলে এলো। তো আজকে প্রায় বলা যেতে পারে সারা দিন স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি তার হেয়ারিং হয়েছে এবং সেখান থেকে নানান বিষয় উঠে এসছে। আপনারা অনেকেই হয়তো এই হেয়ারিংটা দেখেছেন। দেখুন, এই হেয়ারিংটি এত বিস্তৃতভাবে হয়েছে এবং এখানে স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের অর্থাৎ যারা নিজেদেরকে যোগ্য বলছেন তাদের ক্যান্ডিডেট, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্নভাবে ইললিগ্যালিটির, তাদের মানে উকিলরা প্রত্যেকেই, এবং বোর্ড, স্টেট, তারপরে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটরা যারা ছিলেন তারা প্রত্যেকেই, এবং যারা রেসপন্ডেন্ট অর্থাৎ যাদের ভিত্তিতে এই মামলাটি, তারা প্রত্যেকেই কিন্তু আজকে মানে বিচারপতিদের কাছে তাদের মতামত রেখেছেন, হেয়ারিং করেছেন এবং একটা ডিটেলস হেয়ারিং কিন্তু হয়েছে। এবার এই হেয়ারিং থেকে অনেকগুলো বিষয় উঠে এসছে। সেই বিষয়গুলো যদি আমি ডিটেলসে আপনাদেরকে বলতে শুরু করি তাহলে এই ভিডিওটি অত্যন্ত লম্বা হয়ে যাবে, তার কারণ হেয়ারিংটি প্রায় ঘন্টা চারেকের একটি হেয়ারিং হয়েছে এবং তারপরে একটি সুন্দর জাজমেন্ট বলবো না, একটি ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছে। এই ইন্টারিম অর্ডারটা কি, সেই ইন্টারিম অর্ডারটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং যে হেয়ারিংটা হয়েছে সেই হেয়ারিংটা নিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও পারলে করব। এখন আমি শুধুমাত্র যে ইন্টারিম অর্ডারগুলো দেওয়া হয়েছে সেই ইন্টারিম অর্ডারগুলো বলার চেষ্টা করছি। দেখুন, ইন্টারিম অর্ডারে প্রথমেই বিচারপতি এই যে মামলাটি কিভাবে কোথার থেকে এসছে, সিবিআই কি ফাইন্ডিং পেয়েছে, কতগুলো ইললিগ্যালিটি পাওয়া গেছে, সিবিআই কি রিপোর্ট দিয়েছে সেগুলো বলেছেন। তারপরে উনি বলেছেন যে পিটিশনাররা আজকে হেয়ারিংয়ে কি বিষয়গুলো তুলে ধরেছেন। তো পিটিশনাররা মূলত প্রথম যে বিষয়টি তুলে ধরেছেন বিচারপতি বলেছেন সেটি হচ্ছে যে 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সিবিআই উদ্ধারকৃত ওএমআর সিটের মানে এর জন্য, তো সেই 65B সার্টিফিকেট নিয়ে পিটিশনাররা তুলেছেন, কিছু পিটিশনারদের আইনজীবীরা তারা আপত্তি তুলেছেন যে সেই 65B সার্টিফিকেটটা প্রপার নয়, ওই ডাটাটার ওপরে প্রশ্ন তুলেছেন তারা, সেখানে তারা নানান যুক্তি দেখিয়েছেন। তো সেই বিষয়টা বিচারপতি এখানে বলেছেন। 2 নম্বরে বলেছেন, পিটিশনাররা বলেছেন আরেকটি যুক্তি, যেখানে বিভিন্ন ধরনের ইললিগ্যালিটি চিহ্নিত করা গেছে, এসএসসি চিহ্নিতকরণ করেছে বা সিবিআই করেছে, সেখানে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ইললিগ্যালিটির, তো তাদেরকে রেখে শুধুমাত্র ইললিগ্যালিটি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ওপরে মানে তাদের চাকরিটা বাতিল করলেই হাইকোর্ট পারত, কেন সমস্ত প্যানেলকে বাতিল করা হলো, এই একটা পয়েন্ট পিটিশনাররা রেখেছেন। তারপরে আর একটা 3 নম্বর পয়েন্ট যেটা রাখা হয়েছে যে মেনটেনেবিলিটি, অর্থাৎ এই যে মামলাটি, এই মামলাগুলো করা হয়েছিল প্রায় 2021 সালের দিকে, তাহলে যখন প্যানেলটা এক্সপায়ারি করে গেছে 2019 সালে, তার পরবর্তীতে 3 বছর বা 4 বছর পরে কেন পিটিশনাররা মামলা করলো, তো এই প্রশ্নটাও রেখেছেন যারা পিটিশনার তারা। তারপরে 4 নম্বর পয়েন্ট তারা রেখেছেন যে এখানে সেগ্রিগেশন পসিবল, অর্থাৎ এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের থেকে যে ইললিগ্যালিটির অভিযোগগুলো উঠছে যে সমস্ত ক্যান্ডিডেটদের বিরুদ্ধে, যে এরা এই করে চাকরি পেয়েছেন, তো এই ধরনের ক্যান্ডিডেটদের থেকে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, এই রকম ক্যান্ডিডেটকে একটি সেগ্রিগেট করা মানে যায়, এরকমটা এসএসসিও জানিয়েছে বা আদার্স যারা রয়েছেন তারাও জানিয়েছে যে এটা যায়। তো সেই বিষয়ে তারা মতামত দিয়েছেন যে সেটা যায়। তো এরপরে যারা রেসপন্ডেন্ট ছিলেন তো তারা কি বলেছেন, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আর একজন আইনজীবী ছিলেন যিনি, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো তারা মূলত যেটা বলেন যে এই যে এন্টায়ার সিলেকশন প্রসেসের যে লু ফলগুলো সেগুলো তারা বলতে থাকেন যে কেন হাইকোর্ট তারা পুরো সিলেকশন প্রসেসটাকেই ক্যান্সেল করেছে। তার কারণ এসএসসি যেটা বলেছে যে তারা এখনো অবধি এটাই ডিটারমাইন করতে পারছে না যে এখনো অবধি কতটা ইললিগ্যালিটি রয়েছে, অর্থাৎ ইললিগ্যালিটির যে স্পেসিফিকেশন সেটা এসএসসি দিতে পারছে না। এবং এসএসসি নাকি হাইকোর্টে এটা বলেছে যে তারা এটার মানে তারা যে ইললিগ্যালিটিগুলো যেগুলো ক্লেম করা হচ্ছে সেগুলোর বাইরে আরও কোনো ইললিগ্যালিটি রয়েছে কিনা এটা এসএসসি নাকি স্পেসিফিক্যালি বলতে পারছে না। তার ফলে এই যে পুরো প্যানেল, এই প্যানেলটার উপরই প্রশ্ন। তাছাড়াও তারা বিভিন্ন ধরনের বিষয়গুলো তুলে ধরেন যে কীভাবে নাইসাকে টেন্ডার ছাড়া কাজ দেওয়া হয়েছিল, সেখানে ডাটা স্ক্যানটেক কীভাবে স্ক্যান করেছে, তো এই প্রসেসগুলো বা ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প, বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরেছেন। তো সেখানে তারা এটাই দেখাতে চেয়েছেন তাদের যে মানে হেয়ারিংয়ের মাধ্যমে যে পুরো প্রসেসটার মধ্যে ভুল রয়েছে, তার ফলে এখানে যোগ্য অযোগ্য বাছাই পসিবল নয়। তার জন্য বিচারপতিরা কী করেছেন, পুরো প্যানেলটাকে বাতিল করেছেন এবং ফ্রেশ করে সিলেকশন প্রসেস নিতে বলেছেন। তো এখানে স্টেট গভর্নমেন্ট আরেকটি বিষয় তুলেছেন, সেটা কি, সেটা তাদের যে সুপার নিউমেরারি পোস্ট সেই বিষয়টা নিয়ে তারা বলেছেন। তারা এটা বলেছেন যে সুপার নিউমেরারি পোস্টটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র ওয়েটিং প্রার্থীদেরকে নেওয়ার জন্য, কোনো ইললিগাল অ্যাপয়েন্টমেন্টকে রাখার জন্য নয়, এবং এখানে কোনো ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়াও হয়নি, অর্থাৎ সুপার নিউমেরারি পোস্টে কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয়নি এখন অবধি। এবং এই বিষয়টি হাইকোর্টে পেন্ডিং রয়েছে, এই বিষয়টি সুপ্রিম কোর্ট থেকে স্টে দেওয়া হয়েছে। তো এই বিষয়ের উপরে কীভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা মানে নতুন করে সিবিআই তদন্ত করছে
করতে দিল এবং নতুন করে তারা কিভাবে এটার জন্য যে ক্যাবিনেটের নেতা মন্ত্রীদেরকে তারা কাস্টডিতে নেওয়ার জন্য বলল। তো এই বিষয়টা তারা তুলেছেন এবং এই বিষয়টাকে তারা স্টে করার জন্য বলেছেন এবং এখানে স্টেট গভর্নমেন্টের কোনো ধরনের কোনো রোল নেই, তারা কোনো ধরনের কোনো অন্যায় কাজ করার জন্য এগুলো করেননি। এই বিষয়গুলোই তারা মূলত মহামান্য সুপ্রিম কোর্টে বলেছেন। তো মহামান্য সুপ্রিম কোর্ট এগুলো প্রায় শোনার পরে, অর্থাৎ আরও অনেক কিছু বিষয় এখানে উঠে এসছে, যারা পিটিশনার ছিলেন তারা বলেছেন, যারা রেসপন্ডেন্ট ছিলেন তারা বলেছেন। তার কারণে এই হিয়ারিংটা এত ডিটেলে হয়েছে যে আমার পক্ষে এতটা সম্ভব নয় যে পুরো ম্যাটারগুলো ডিটেলে বলা। তো এখানে নানান প্রশ্ন উঠে এসছে, এসএসসি কাছেও বিভিন্ন বিষয় বিচারপতিরা জানতে চেয়েছেন যে আপনারা যে সেগ্রিগেশন করবেন বলছেন সেগুলো কিসের ভিত্তিতে। তো এসএসসি যেটা জানিয়েছিল যে তাদের কাছে তো অরিজিনাল ওয়েমার নেই, ওই সিবিআইয়ের ওয়েমারটা নিয়ে তারা করবে। তো এখন এই সিবিআইয়ের ওয়েমারটা নিয়ে আরেক দল প্রার্থী তারা প্রশ্ন তুলছেন। তো এগুলো হয়েছে কোর্টে। তো এখন কোর্ট যেটা অর্ডারটা দিল, কোর্ট যেটা এক্সপ্রেস করলো যে ভিউটা, সেটা হচ্ছে কোর্ট যেটা বলছে যে এখানে বিভিন্ন প্রার্থীরা বলছেন যে সেগ্রিগেশন পসিবল। তো বিচারপতিরাও এটাই চাইছেন যে যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে বিচারপতিরা দেখতে চাইছেন যে কতজন ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন সেটাকে যদি এসএসসি বা স্টেট গভর্নমেন্ট বা সিবিআই তারা যদি স্পেসিফিক্যালি বলে দিতে পারে যে এতগুলোই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং তার বাইরে আর কোনো ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট নেই, তাহলে কিন্তু বিচারপতিরা চাইছেন যে পুরো প্যানেলটা যাতে করে না ক্যান্সেল হয় এবং পুরো প্যানেল যে ক্যান্সেল হলে তার যে ইম্প্যাক্ট, তার যে ক্ষতি, সেটা সম্পর্কে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে মতামত প্রকাশ করেছেন। তারা এটা বলেছেন যে তারা কখনোই চান না যে পুরো প্যানেল ক্যান্সেল হোক। তারা প্রথমে যেটা চান যে তারা দেখতে চান যে এই প্যানেলের মধ্যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেটকে সেপারেবল করা যাচ্ছে কিনা, সেটা করতে পারা যাচ্ছে কিনা। তার কারণ বিভিন্ন পিটিশনার তারা বলছেন যে এটা করা সম্ভব, এসএসসি বলছে এটা আমরা করতে পারবো, তাহলে কি এটা পসিবল? তো এই পসিবিলিটিটাকে প্রথমে দেখতে চাইছেন বিচারপতিরা এবং তারা এটা বলেছেন অর্ডারে স্পেসিফিক্যালি যে তারা ধরে নিচ্ছেন যে যদি এটা করা যায় তাহলে সেটা কিভাবে করা যায়, অর্থাৎ তার মোডালিটিটা, অর্থাৎ ডিটারমাইন মোডালিটিস হুইচ হ্যাভ টু ফলো অফ দ্যাট পারপোজ, অর্থাৎ যে মোডালিটি বা যে পদ্ধতিতে এইটা নির্ণয় করা হবে যে কে যোগ্য কে অযোগ্য, তার সেই পদ্ধতিটাকেও কিন্তু বিচারপতিরা দেখবেন। অর্থাৎ এসএসসি বলে দিল যে আমি যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারবো মানে যে সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে তা নয়। সুপ্রিম কোর্ট বলেছেন যে ফার্দার যখন হিয়ারিং হবে তখন কিন্তু তারা এটাও বিবেচনা করবে যে সত্যি এটা পসিবল কিনা, বা এসএসসি বা সিবিআই বা আরও যারা বলছেন যে পসিবল, তো তাদের যে মতামত সে মতামতের ভিত্তিতে তারা এটা ফার্দার দেখবেন এবং তারা কখনোই চান না পুরো প্যানেলটা ক্যান্সেল করতে। এবং এখানে তারা কতগুলো গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন। প্রথম যে অর্ডার, যেখানে প্যানেলে বলা হয়েছিল যে যারা টেন্টেড প্রার্থী তাদের সার্ভিস ক্যান্সেল হবে, তার পাশাপাশি তাদেরকে বেতন ফেরত লাগবে, এই বিষয়টার উপরে বিচারপতি স্থগিতাদেশ দিয়েছেন। এবং আরেকটি বিষয়ের উপরে বিচারপতি স্থগিতাদেশ দিয়েছেন যে পুরো প্যানেল যে ক্যান্সেল হয়েছে সেই বিষয়টার উপরেও বিচারপতি স্থগিতাদেশ দিয়েছেন যে এখন এই মুহূর্তে আর কোনো চাকরি বাতিল হচ্ছে না, মানে এটা স্থগিতাদেশ থাকলো। তারপর আরেকটি বিষয়ের উপরে বিচারপতি স্থগিতাদেশ দিয়েছেন যে ক্যাবিনেটের ওপরে যে সিবিআই তদন্ত করতে বলা হয়েছিল সেটার ওপরে স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু আরেকটি বিষয়ের উপরে বিচারপতি যেটা বলেছেন যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে বলা হয়েছিল যে সিবিআই তদন্ত করবে এবং তাদেরকে হেফাজতে নেবে, এক্ষেত্রে বিচারপতিরা বলেছেন যে সিবিআই তদন্ত করতে পারবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কোয়ার্সিভ অ্যাকশন মানে কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা সিবিআই নিতে পারবে না, শুধুমাত্র তাদেরকে তদন্ত করতে পারবে, প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদও করতে পারে, কিন্তু তাদেরকে জেল হেফাজত বা জেলে নিতে পারবে না, এটাই বলেছেন। এছাড়াও বিচারপতি আরেকটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং কথা বলেছেন যে এই মামলার হিয়ারিং হবে পরবর্তীতে 16ই জুলাই। সেখানে কিন্তু তিনি ফাইনাল হিয়ারিং এবং ডিসপোজাল এই কথাটা লিখেছেন। তার মানে 16ই জুলাই কিন্তু একটা এক্সটেন্সিভ হিয়ারিং হওয়ার কথা আমরা বুঝতে পারছি যে সেদিনকে হবে সম্ভবত। এবং সেখানে গুরুত্বপূর্ণভাবে বিচারপতি একটি মুচলেখা লিখে নিচ্ছেন প্রার্থীদেরকে যে সমস্ত প্রার্থীরা এই যে আজকের অর্ডারের ফলে সার্ভিস তারা আবার কন্টিনিউ করবেন, মানে চাকরিতে ধরুন তাদের তো চাকরি টার্মিনেশন হয়ে গেছিল, তাহলে আবার তারা নতুন করে চাকরি পাবেন, তো তাদেরকে একটি মুচলেখা দিতে হবে এই মর্মে যে তারা যদি ইললিগ্যাল ফাউন্ড হয়, মানে তাদেরকে ইন ফাইনাল জাজমেন্টে যদি দেখা যায় যে তারা সত্যি ইললিগালি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাহলে তো তাদের সার্ভিস ক্যান্সেল হবেই হবে, তার পাশাপাশি তাদেরকে কিন্তু বেতন ফেরত লাগবে। বেতন ফেরত লাগবে বলতে গেলে বিচারপতি স্পেসিফিক্যালি এখানে যেটা বলেছেন আমি সেটাই উল্লেখ করছি যে পার্সনস ফাউন্ড টু হ্যাভ বিং অ্যাপয়েন্টেড ইললিগালি and continue as a consequence present order shall undertake to refund entire amount of the salary which may be paid between the date of this order and the final judgment of this court.
তার মানে আমি যতটুকু বুঝলাম, যেটা মিডিয়াতে বলা হচ্ছে যে পুরো বেতন বা যতদিন তারা চাকরি করেছেন সমস্ত বেতন ফেরত লাগবে। আমার মনে হলো এইটা নয়, আমার মনে হলো যে আজকের অর্ডারের ফলে যারা আবার নতুন করে সার্ভিসে যোগ দেবেন তারপরে তো তাদেরকে বেতন তাদের শুরু হয়ে যাবে। তো সেই দিন থেকে যেদিন অবধি জাজমেন্ট এসেছে, ফাইনাল জাজমেন্ট যেদিন আসবে সুপ্রিম কোর্টে, ততদিন অবধি তো তারা বেতন পাবেন। তো সেই বেতনটা যদি তারা ফাউন্ড দেখা যায় তারা ইললিগ্যাল, তাহলে সেই বেতনটা কিন্তু তাদেরকে ফেরত লাগবে। এখন এটা আমার মনে হলো, এখন সেটা এন্টায়ার অ্যামাউন্টটাও হতে পারে। তো এই মুচলেখাটা কিন্তু প্রত্যেককে দিতে হবে, অর্থাৎ যারা এন্টায়ার প্যানেলে রয়েছে 26,000 ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককেই কিন্তু এই কন্ডিশনটা তাদের উপরে থাকলো যে যদি তারা ফাউন্ড ইললিগ্যাল হয় তাহলে তাদেরকে এই বেতন ফেরতের এই প্রভিশনটা। এখন এটা কি এন্টায়ার স্যালারিটা বলা হচ্ছে নাকি ওই সময়ের যে স্যালারিটুকু পেড করতে বলা হচ্ছে সেটুকু? আমি জাজমেন্টটা স্পেসিফিক্যালি লিখে রেখেছি, আমি সেটুকু আবার আরেকবার পড়ছি আপনাদের সামনে, যে পারসনস ফাউন্ড টু হ্যাভ বিং অ্যাপয়েন্টেড ইললিগালি and continue as a consequence present order shall undertake to refund entire amount of the salary which may be paid between the date of this order and the final judgment of this court। তার মানে এই দুটো ডেটের মধ্যে কি যেটুকু অ্যামাউন্ট বলা হচ্ছে সেটুকুই নাকি পুরো স্যালারিটা, সেটুকু আমি বুঝতে পারছি না। বাট আমার মনে হচ্ছে যে এটা হয়তো পুরো স্যালারিটাও হতে পারে, আবার ওই সময়ের মধ্যে যে স্যালারিটাকে পেড করা হচ্ছে সেটুকু হতে পারে। তো যাই হোক, স্যালারিটা তাদেরকে ফেরত লাগবে, তো সেটাই বলা হচ্ছে। তো এই অবধি অর্ডার এসছে এবং আপাততভাবে স্টে দেওয়া হলো। বাকি যে অর্ডারগুলোর ক্ষেত্রে যেটা ছিল যে সিবিআই তদন্ত করতে পারবে, রিপোর্ট দেবে, সেগুলোর কোনো স্টে নেই, সেগুলো হবে। বাট যে ক্যাবিনেটের ক্ষেত্রে সিবিআই তদন্ত সেটা স্টে হলো, এবং যে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে সিবিআই তদন্তের সেটা করতে পারবে, কিন্তু হেফাজতে নেওয়ার ক্ষেত্রে সেটা তারা পারবে না। এবং যেটা হলো সার্ভিস টার্মিনেশনের ব্যাপারটা স্টে হলো। এবং আরেকটা যেটা হলো, যারা সার্ভিস কন্টিনিউ করবে এই এই অর্ডারের ফলে, তাদেরকে কিন্তু এটা মুচলেখা দিতে হবে যে যদি তারা ফাউন্ড হয় ইললিগ্যালিটি দেখা যায় তাদের বিরুদ্ধে, তাহলে কিন্তু তাদের সার্ভিস তো ক্যান্সেলেশন হবেই হবে, পাশাপাশি তাদের কিন্তু বেতন ফেরতটাও লাগবে। তো এই হচ্ছে পুরো অর্ডার, যেটা আমার মনে হলো। পুরো অর্ডারটা বিস্তারিত এলে আমি আরও ভালো বলতে পারবো। তো এখন এতটুকুই পেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।